প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। আমার পছন্দের দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। শুরুতে আমি দলটির প্রশংসাই করেছি এবং এনকারেজ করেছি, যথেষ্ট করে এপিসোড বানাতাম, অনেকগুলো বানিয়েছি। প্রয়োজনে তাদেরকে ডিফেন্ড করেছি, কারণ জুলাই যোদ্ধাদের এই দলটি অনেকেরই গাত্রদাহের কারণ, অনেকের কাছে চক্ষুশূল, তাই প্রয়োজনে তাদেরকে ডিফেন্ড করেছি। তবে আজকাল তাদের সমালোচনায় আমি বেশি করছি, তাদেরকে সমালোচনা করে আমি এপিসোড বানাচ্ছি। এইটি তাদের প্রতি আমার হঠাৎ কোনো বিদ্বেষ তৈরি হয়েছে এরকম না। এনসিপি এখনও আমার পছন্দের দল, বাট তাদের ত্রুটি বিচ্যুতিগুলো ধরিয়ে দিচ্ছি, আজকাল দিতে হচ্ছে মাঝে মধ্যে। তো গতকালকের আগের দিন 21 নভেম্বর দৈনিক প্রথম আলোতে একটি আর্টিকেল লিখেছেন দুজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর এবং চেয়ারম্যান, তিনি হলেন নুরুল হুদা সাকিব, এবং আরেকজন ইকরামুল হক রিয়ন, তিনি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের একই বিভাগের রাজনীতি বিজ্ঞান ও সরকার অথবা সরকার ও রাজনীতি বিভাগের একজন লেকচারার। তো এই দুজন যৌথভাবে আর্টিকেলটি লিখেছেন গতকালকের আগের দিন 21 নভেম্বর প্রথম আলোতে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর্টিকেলটি, অসাধারণ লেগেছে। এনসিপির শুরু থেকে, জন্ম থেকে শুরু করে আজকে পর্যন্ত দলটির কর্মকাণ্ড, ভালো দিক মন্দ দিক চমৎকারভাবে তারা ফুটিয়ে তুলেছেন যৌথ লেখায়। তাদের অসাধারণ লেগেছে আমার কাছে লেখাটি, তাই আমি ডিসাইড করলাম আমার প্রিয় দর্শকদের সঙ্গে শেয়ার করব। তো নিজের বক্তব্য এখানে বেশি কিছু থাকবে না, দরকারও হবে না, কারণ আমি পুরো লেখাটির সঙ্গে একমত বলতে গেলে। তাই এই গুরুত্বপূর্ণ লেখাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এনসিপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো এই লেখাটি পড়ে নেবার জন্য 21 নভেম্বরের প্রথম আলো থেকে। আর যা কিনা প্রথম আলো হেডলাইন করেছে, মামদানি পারলেও নাহিদরা কেন পারছেন না। এই ছিল তাদের লেখার শিরোনাম, মামদানি পারলেও নাহিদরা কেন পারছেন না। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের জানাও আছে, মনেও আছে, অতি সম্প্রতি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হলেন 34 বছর বয়স্ক সোশ্যাল ডেমোক্রেট জোহরান মামদানি। 1 বছরের চেষ্টায় তিনি কিভাবে সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র হলেন দুনিয়া কাঁপিয়ে। তো সেই বিষয়টি তারা তুলে ধরেছেন, এবং আমাদের নাহিদ ইসলামরা বাংলাদেশ কাঁপিয়েছিলেন দুনিয়া কাঁপাতে না পারলেও। গত 15 মাসে তাদের কি অবস্থা, তারা এখন কোথায় আছেন, শুরুটি কেমন ছিল, এই সব কিছু চমৎকারভাবে উঠে এসেছে আলোচনায়। তা আমি ওইটি পড়ে শোনাবো আপনাদের, হুবহু পড়ে যাব। মাত্র 1 বছরের প্রচারণায় নিউ ইয়র্ক শহর কাঁপিয়ে মেয়র নির্বাচিত হয়ে আলোড়ন তুলেছেন জোহরান মামদানি। 34 বছর বয়স্ক এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা উগান্ডায় জন্ম নেওয়া মুসলিম। নিউ ইয়র্কের 100 বছরের ইতিহাসে তিনি সর্বকনিষ্ঠ এবং প্রথম মুসলিম মেয়র। মামদানিকে মোকাবেলা করতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ধনকুবের সহযোগীদের বিপরীতমুখী অবস্থান, নেতিবাচক মিডিয়া ন্যারেটিভ আর নানা প্রাতিষ্ঠানিক প্রতিকূলতা। এসবের মাঝে অ্যান্ড্রু কুমোর মতো প্রভাবশালী ও ঝানু রাজনীতিবিদকে হারানোটা ছিল অসম্ভবকে সম্ভব করার মতো। নিউ ইয়র্কের কর্মজীবী বাসিন্দাদের কাছে সবচেয়ে জীবন ঘনিষ্ঠ সমস্যা ছিল জীবনযাত্রার খরচ জোগানো। মামদানি তার নির্বাচনী কৌশলের কেন্দ্রে রেখেছিলেন এই সমস্যাটিকে। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ঘোরা ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে নাগরিকদের সমস্যা জানা, নির্বাচনী প্রচারণায় সেগুলোকে উল্লেখ করা সহ নিজের ব্যক্তি জীবনের স্বচ্ছতা তুলে ধরে মামদানি এই জয় ছিনিয়ে এনেছেন। তার এই জয় প্রমাণ করে বিদ্যমান ব্যবস্থার বিপরীতে দীর্ঘমেয়াদী কৌশল ও জোট করতে পারলে তরুণদের পক্ষে প্রতিকূলতা উপেক্ষা করে জনসমর্থন আদায় করা সম্ভব। 2024 সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার পতনে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলামদের হাত ধরে দেশে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে। 1400-র অধিক শহীদ আর অসংখ্য আহত ব্যক্তির নেতা নাহিদ ইসলামরা
জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছেন, আমাদেরও দেখাচ্ছেন। কিন্তু গণ অভ্যুত্থানের ১.৫ বছর পার হলেও বিএনপি ও জামায়াতের মেরুর বাইরে তাদের তৃতীয় শক্তি হয়ে ওঠা নিয়ে সংশয় দৃশ্যমান। বিভিন্ন সময়ে করা নানান সংস্থার জরিপে তাদের কমতে থাকা জনসমর্থনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গণ অভ্যুত্থানের পর নাহিদদের সহযোদ্ধাদের হাত ধরে প্রথমে লিয়াজো কমিটি, জাতীয় নাগরিক কমিটি ও পরবর্তী সময়ে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে। এনসিপি মনে করা হচ্ছিল আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের স্বপ্নের সারথি। কিন্তু বিভিন্ন সময় এনসিপির কিছু নেতা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ সামনে এসেছে। তারা সেগুলোকে অস্বীকার করলেও অভিযোগকারীদের বিরুদ্ধে কোনো কার্যকর আইনানুগ ব্যবস্থা নেননি। ফলে অভিযোগগুলো প্রমাণিত না হলেও সেগুলো নাগরিকদের কাছে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। অনেকেই তাদের বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মুদ্রার অপর পিঠ বলছেন, যেখানে ক্ষমতা আর দুর্নীতি হাত ধরে চলে। নাহিদরা শুরু থেকে তাদের লক্ষ্য হিসেবে সেকেন্ড রিপাবলিকের কথা বললেও সাধারণ নাগরিকরা সেই ধারণার সঙ্গে পরিচিত নন। নাহিদরা তাদের এই সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার কোনো রূপরেখাও পরিষ্কার করে উত্থাপন করতে পারেননি। তারা কি চায়, কেন এবং কিভাবে চায়, সেটার স্পষ্ট কোনো ধারণা নাগরিকেরা এখনো পায়নি। অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে নিজেদের রাজনৈতিক আদর্শকে একটি কোর থিম হিসেবে নাগরিকদের সামনে উত্থাপন করেছে, নাহিদরা সেখানে ব্যর্থ হয়েছেন। বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদ কিংবা জামায়াতের ইসলামী রাজনীতি মানুষের কাছে যতটা সহজভাবে প্রতীয়মান হয়, নাহিদদের বাংলাদেশ পন্থা ততটা হয় না। রাজনীতি তো জনগণের জন্য। বাংলাদেশ জনগণের কাছে আধিপত্যবাদ বিরোধী আদর্শ উত্তর সেকেন্ড রিপাবলিকের ধারণা পরিষ্কার না হলে তারা নতুন মেরুকরণেও আগ্রহী হবে না। এক্ষেত্রে মামদানি বেশ সফল। তিনি খুবই স্বল্প সময়ে তার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আদর্শকে কেবল প্রচারই করেননি, বরং সেটাকে নাগরিকদের কাছে সহজবোধ্য ও জীবন ঘনিষ্ঠ করে উত্থাপন করে তাদের সমর্থনও আদায় করে নিয়েছেন। গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ৩ জন ছাত্র প্রতিনিধি যোগ দিয়েছিলেন। এর মধ্যে নাহিদ ইসলাম পরবর্তী সময়ে পদত্যাগ করে এনসিপির হাল ধরেন। তিনি সহ বাকি 2 জন ছাত্র প্রতিনিধি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছিলেন, সেগুলো কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন তা অস্পষ্ট। বিশেষত গণমাধ্যম এবং জনপ্রশাসনে ফ্যাসিবাদী আমলের কাঠামোতে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ফলে ছাত্র উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারাও নানা সময় স্বাধীনভাবে কাজ করতে না পারার বিষয়ে অভিযোগ তুললেও দায়িত্ব ছাড়েননি। ফলে তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে। দায়িত্ব ছাড়ার পর নাহিদ ইসলাম তার কার্যক্রম কিংবা সাফল্যের কোনো প্রতিবেদন নাগরিকদের সামনে উত্থাপন করেননি। অন্য 2 জন করবেন কিনা তাও অনিশ্চিত। এক্ষেত্রে মামদানি বেশ ভিন্ন। তিনি মেয়র নির্বাচিত হওয়ার আগে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির মেম্বার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। নাগরিকদের কাছে তা স্পষ্ট করেছেন এবং জনসমর্থন আদায়ে সে অভিজ্ঞতাকে কাজেও লাগিয়েছেন। সামনের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো আসন বন্টন ও প্রচারণা শুরু করেছে। ইতিমধ্যে জামায়াত প্রায় 300 আসন এবং বিএনপি 237 আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। এনসিপি এখানে অনেকখানি পিছিয়ে আছে। তাদের সব নেতার এখনো আসন নির্ধারিত হয়নি। এছাড়া উপদেষ্টা পরিষদে থাকা 2 জন ছাত্র প্রতিনিধি কোন আসন থেকে নির্বাচন করবেন, আদৌ নির্বাচন করবেন কিনা, কিংবা করলেও সেটা এনসিপি থেকে করবেন কিনা সেটাও এখনো স্পষ্ট নয়। এছাড়া প্রচারণা শুরু করলেও তাদের বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। মামদানি তার প্রায় 1 লাখ স্বেচ্ছাসেবী নিয়ে 10 লাখের বেশি ভোটারের দ্বারে কড়া নেড়েছেন। নতুন আদর্শ প্রচারে একটি অপরিহার্য এবং বেশ কার্যকর। তবে সময় ও লোকবল বিবেচনায় এনসিপি এটা কতটুকু করতে পারবে বলা মুশকিল। বাড়ি বাড়ি না গিয়ে শুধু পথসভা আর জনসংযোগ করে ভোটার আকৃষ্ট করা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কঠিন। এনসিপির কয়েকজন প্রার্থী সে পথে হাঁটলেও বেশিরভাগই এই বিষয়ে এখনো নিষ্ক্রিয়।
প্রান্তিক জনতার শক্ত সমর্থন না থাকলে এভাবে প্রচারণা করাও মুশকিল। এক্ষেত্রে তারা মামদানির মতো অনলাইন প্রচারণাকে গুরুত্ব দিতে পারেন। মামদানি ফেসবুক, এক্স, টিকটকের মতো জনপ্রিয় ডিজিটাল মিডিয়া সাইটগুলো ব্যবহার করে তার ভোটারদের বৃহৎ অংশের সঙ্গে সংযোগ ঘটিয়েছেন। কেবল একটা টিকটক ভিডিও থেকেই তিনি $2.5 লাখ তহবিল উত্তোলন করেছেন। তবে নিউ ইয়র্কের প্রেক্ষাপটে এই কাজ যতটা সহজ, বাংলাদেশে ততটা সহজ হবে না। পরিবর্তনকামী যে জনগোষ্ঠীকে নাহিদদের ভোটার হিসেবে ধরা হচ্ছে, তাদের একটা বড় অংশ শহুরে এবং জেনজি। এদের কাছে ডিজিটাল মিডিয়া ব্যবহার করে পৌঁছানো তুলনামূলকভাবে সহজ। কিন্তু বাংলাদেশে নিউ ইয়র্কের চেয়ে ডিজিটাল লিটারেসি অনেক কম। জনসংখ্যার বৃহত্তর অংশ ডিজিটাল বলয়ের বাইরে অবস্থান করায় এবং ডিজিটাল মিডিয়াকে রাজনৈতিক সচেতনতার কাজে না লাগানোয় শুধু অনলাইন প্রচারণায় সবার কাছে পৌঁছানো সম্ভব হবে না। নির্বাচনের খরচ যোগাতেও ভুগতে হতে পারে এনসিপিকে। মামদানি তার নির্বাচনী ব্যয়ের একটা বড় অংশ গণ চাঁদা থেকে পেলেও বাংলাদেশে এই পদ্ধতি এখনো জনপ্রিয় না। খরচ জোগাড় করতে গিয়ে তারা কোনো অনৈতিক পন্থা নিচ্ছেন কিনা সেদিকেও সবার কড়া নজর থাকবে। তারা কিভাবে এই খরচ জোগাড় করেন ও ব্যয় করেন সেটা ভোটারদের অন্যতম আগ্রহের জায়গা। বাংলাদেশের রাজনীতিতে দলের সমর্থক হচ্ছে তার প্রতীক। ভোটাররা বিএনপি বা জামায়াতের প্রার্থীকে না চিনলেও ধানের শীষ বা দাঁড়িপাল্লায় প্রতীক চেনে। কিন্তু নাহিদদের নিবন্ধন আর প্রতীক নিয়ে দীর্ঘ জটিলতা জনসাধারণের কাছে তাদের পরিচিত করার পথে অনেকখানি পিছিয়ে দিয়েছে। আগামী নির্বাচনে জোট সঙ্গীদের সবাইকে নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। ফলে জোট কিংবা একক যেভাবেই নাহিদরা নির্বাচন করুক না কেন, শাপলা কলি প্রতীককে জনগণের কাছে পরিচিত করানোর কোনো বিকল্প নেই। তবে এই কাজে যেখানে মামদানি পেয়েছেন বছরের বেশি সময়, নাহিদরা তা করে দেখাতে হবে মাত্র 4 মাসে। এছাড়া নাহিদরা যাদেরকে নিজেদের মূল ভোটার হিসেবে বিবেচনা করছেন, সেই তরুণ ভোটারদের মাঝেও আস্থার সংকট তৈরি হয়েছে কিনা সেটা ভাববার অবকাশ রয়েছে। গণ অভ্যুত্থানের পর দেশের প্রধান 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নাহিদদের সহযোদ্ধাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ 2টি বিশ্ববিদ্যালয়ে নিজেদের প্যানেলে নির্বাচন করেছে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনোটিতেই উল্লেখযোগ্য সংখ্যক সমর্থন না পেয়ে বাকি 2টিতে তারা কোনো প্যানেলও দেয়নি। সম্প্রতি তারা সংগঠনের নামও পরিবর্তন করেছে। তাদের সমর্থন হারানোর এই বাস্তবতা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত জরিপে ফুটে উঠেছে। এবছরের জুলাইয়ে সানেমের জরিপ, যেখানে এনসিপির প্রতি 16% জনসমর্থন দেখা গিয়েছিল, সেপ্টেম্বরে অক্টোবরে প্রকাশিত বিভিন্ন জরিপের ফলাফলে তা 2 থেকে 5% ঠেকেছে। অথচ মার্চে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক মোট ভোটের 30 থেকে 35% পেয়ে বিরোধী দলে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এই অবনমনের পেছনে কিছু দৃশ্যমান কারণও রয়েছে। গণ অভ্যুত্থানে সম্পৃক্ত অন্যান্য সংগঠনের সঙ্গে নাহিদদের দূরত্ব ক্রমাগত বেড়েছে। এর পেছনে গণ অভ্যুত্থানের অংশীদারিত্ব এককভাবে নিজেদের কাছে রাখার প্রবণতাকে কারণ হিসেবে দেখছেন অনেকে। আবার কিছু ক্ষেত্রে এর পেছনে অন্যদের রাজনৈতিক স্বার্থবাদিতা থাকলেও নাহিদরা পুরোপুরি দায় এড়াতে পারেন না। যেই অপরায়ণের রাজনীতির বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান ছিল, জাতীয় নাগরিক কমিটি থাকাকালীন তাদের বিরুদ্ধে সেই অপরায়ণের অভিযোগ রয়েছে। রাজনৈতিক ভিন্ন আদর্শের কারণে অন্যদের মাইনাস করার এই অভিযোগ তাদের রাজনৈতিক ভাবমূর্তিতে কালিমা লাগিয়েছে। এছাড়া সম্প্রতি নাহিদদের কাছের কয়েকজন গণ অভ্যুত্থানের নেতাকে অনলাইনে একে অপরের প্রতি বিষোদ্গার করতে দেখা গেছে। একে অপরকে ব্যক্তিগত স্বার্থে দলীয় ক্ষমতা ও প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য দায়ী করেছেন। দলীয় পরিসরে জবাবদিহি না করে গণপরিসরে পারস্পরিক কাদা ছোড়াছড়ি বাংলাদেশের প্রথাগত ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক বৈশিষ্ট্য। কিন্তু নতুন বন্দোবস্তের উদ্দেশ্য তো ছিল পুরনো রাজনৈতিক সংস্কৃতি ভেঙে নতুন সংস্কৃতি নির্মাণ করা। ফলে নতুন মোড়কে পুরনো রাজনীতি ভোটের মাঠে ফিরছে কিনা ভোটারদের সেটি ভাববার অবকাশ রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল সেই ময়নাতদন্ত, নির্মোহ ময়নাতদন্ত এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে। আর সেই তদন্ত করেছেন
দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং তারা সরকার ও রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক। তো নিশ্চয়ই আমাদেরও সমীকরণ রয়েছে, আমরা নানাভাবে আমাদের সমীকরণ মেলাবো। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন এই ময়নাতদন্ত সম্পর্কে, তার এই ময়নাতদন্ত নির্মোহ হয়েছে কিনা। আমার কাছে অত্যন্ত নির্মোহ মনে হয়েছে। আপনাদের মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।